আমন্ত্রণ চ্যানেল 24 এর স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন হেলথ ফর লাইফ অনুষ্ঠানে পাওয়ার্ড বাই টিম ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ। স্ট্রোক শব্দটির সাথে আমরা কম বেশি সকলেই পরিচিত এবং বয়োজ্যেষ্ঠ যে কোনো বাবা কিংবা মায়ের আতঙ্কের অন্যতম কারণ এই স্ট্রোক। তবে স্ট্রোকের চিকিৎসায় আমরা কতটুকু এগিয়ে আছি, আজ আমরা কথা বলবো এই সকল বিষয়গুলো নিয়ে এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনায় আজ স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার আমিনুর রহমান, যিনি ক্লিনিক্যাল ও ইন্টারভেনশনাল নিউরোলজিস্ট এবং মেডিসিন বিশেষজ্ঞ, বিভাগীয় প্রধান স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, ঢাকা। স্যার স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। স্যার, স্ট্রোক শব্দটি মাথায় এলে আমরা ধরেই নেই হয়তোবা ব্রেইন স্ট্রোক করেছে অথবা হৃদপিণ্ডে কোনো জটিলতা হয়েছে। এই যে আমাদের বিভিন্ন ধরনের ধারণার মধ্য দিয়ে আমরা যাচ্ছি, অনেকের স্বচ্ছ কোনো জ্ঞান নেই স্ট্রোক সম্পর্কে। তাই শুরুতে আপনার কাছে জানতে চাই স্ট্রোক বলতে আমরা কি বুঝি? ধন্যবাদ, সুন্দর একটা কোশ্চেন। স্ট্রোক হলো আসলে ব্রেনের একটা অসুখ, যেটা ব্রেনের রক্তনালী কোনো কোনো যদি বন্ধ হয়ে যায় অথবা ফেটে যায় তাহলে মানুষের এই অসুখটা হয়ে থাকে। এই অসুখ হলে দেখা যাচ্ছে কি যে আমরা এই অসুখটাকে বলি কি যে কারো যদি স্ট্রোকে আক্রান্ত হয়েছে হঠাৎ করেই হতে হবে এবং সাধারণত ব্রেনের রক্তনালীর অসুখ হয় এবং এর সাথে দেখা যাচ্ছে রোগীটা কোনো দিকে অবশ হয়ে যেতে পারে, কোনো দিকে সে অজ্ঞান হয়ে যেতে পারে অথবা সে দাঁড়াতে পারবে না। হঠাৎ করে ঘটনাটা ঘটবে এবং এই ঘটনাগুলো সাধারণত 24 ঘন্টা পর্যন্ত পারসিস্ট করতে হয়। আচ্ছা। আর অথবা এর মধ্যে রোগী মারাও যেতে পারে। তাহলে এই যে হঠাৎ করে যদি ব্রেনে যদি কোনো একটা সমস্যা দেখা দেয়, কোনো ধরনের সমস্যা যে আমি বললাম যে কোনো পক্ষাঘাত হতে পারে অথবা অজ্ঞান হতে পারে অথবা চোখে দেখতে পারলো না, দাঁড়াতে পারলো না, কথা বলতে পারলো না, হাত পা নাড়াতে পারলো না, তাই এরকম ঘটনা ঘটলে তখন আমরা সেটাকে স্ট্রোক বলে থাকি। আচ্ছা, তো এই যে স্যার স্ট্রোক হচ্ছে এবং সেটি ব্রেইনের একটি জটিলতা, কিন্তু আমাদের দেশের সাধারণ মানুষেরা কেন ভাবছে সেটি হৃদরোগ সংক্রান্ত কোনো জটিলতা বা হৃদপিণ্ডে কোনো জটিলতা? জি, এখন আমাদের ইয়েতে আমরা অনেক রোগীরা আমাদের এসে বলে হার্ট স্ট্রোক করেছে অথবা ব্রেন স্ট্রোক করেছে। আচ্ছা, স্ট্রোক মানে হলো শুধুমাত্র ব্রেনের অসুখ, এটা হার্টের কোনো অসুখ না। এটা একটা মিসনোমার হয়েছে বা এটা মানে কেন যেন এটা রোগীদের মধ্যে প্রচলিত হার্ট স্ট্রোক। তো হার্ট স্ট্রোক বলে কোনো স্ট্রোক না, যেটা বলে হার্ট অ্যাটাক বলে অথবা মাইক্রো ইনফেকশন, যেটা আমরা যে টার্ম মেডিকেল টার্ম সেটা বলতে পারি। কিন্তু ব্রেনের ক্ষেত্রে স্ট্রোক মানে হলো ব্রেনের অসুখ, সেখানে ব্রেন স্ট্রোক বলা দরকার নেই। স্ট্রোক শুধু ব্রেনের অসুখ। ব্রেনের রক্তনালী কোনো কারণে যদি রক্তনালীর সমস্যা দেখা দেয় অথবা রক্তনালী ফেটে গেল অথবা বন্ধ হয়ে গেল, তখন যখন যে সমস্যাটা দেখা দেবে সেটাই হলো স্ট্রোক। এবং স্যার আমরা হরহামেশাই কিন্তু দেখছি অনেকে স্ট্রোকে আক্রান্ত হচ্ছে এবং বেশিরভাগ ক্ষেত্রে যারা আক্রান্ত হচ্ছে তারা বয়োজ্যেষ্ঠ। তরুণদের মাঝেও কি স্ট্রোকে আক্রান্তের ঝুঁকি রয়েছে? অবশ্যই তরুণদের মধ্যেও কিন্তু এখন স্ট্রোকের ঝুঁকি এখন দেখা যাচ্ছে কি তরুণদের ক্ষেত্রে এখন হলো আমরা যেটা বলে থাকি ইয়াং এজ, যেটা 25 থেকে 30 বছরের মধ্যে কিন্তু আমরা স্ট্রোকে আক্রান্ত হতে দেখিনি। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে আমাদের যে তরুণ সমাজ যারা আছে এদের খাবারের যে স্টাইল, যে লাইফ স্টাইল যেটা, এটা অনেক সময় দেখা যায় কি খুব ধরনের তারা ফ্যাটি ফুড বা ডায়েটারি হ্যাবিটের জন্য তারা সেডেন্টারি ওয়ার্কার হয়ে যায়, তারা কোনো ধরনের ফিজিক্যাল এক্সারসাইজ কম করে থাকে। তো এই ক্ষেত্রে দেখা যায় অল্প বয়সে তাদের দেখা যায় প্রেশারে আক্রান্ত হয় অথবা ডায়াবেটিসে আক্রান্ত হয় অথবা অবেসিটি বা যেটা স্থূলতায় আক্রান্ত হয়। এইসব কারণে তরুণদের মাধ্যমে ইদানিং স্ট্রোকের প্রকোপতা দেখা যায়। তাছাড়া আমরা দেখি যে অনেকগুলো জন্মগতভাবে কিছু স্ট্রোক তৈরি করে, যেমন করে আমরা বলি সাবরেকনাল হিমোরেজ বা ইন্ট্রাক্রেনিয়াল হিমোরেজ বা ব্রেনের মধ্যে রক্তক্ষরণ হয়ে যায়। তো এই হিমোরেজগুলো আগে কিন্তু ডায়াগনোস করা হতো না। তো এখন দেখা যাচ্ছে আধুনিক চিকিৎসার জন্য এই যে তরুণদের মাধ্যমে যে অন্য যে অসুখ যেগুলো আছে, ব্রেনের মধ্যে রক্তক্ষরণ হচ্ছে, সেই রোগগুলো কিন্তু আমরা ধরতে পারি। একদমই। এবং স্যার বাংলাদেশে স্ট্রোকে আক্রান্তের ঝুঁকিতে কি পরিমাণ ব্যক্তি রয়েছে? ধন্যবাদ। সারা পৃথিবীতে দেখা যাচ্ছে কি যে 12 মিলিয়ন লোক প্রতি বছর স্ট্রোকে আক্রান্ত হয়। এর মধ্যে 5 লক্ষ লোক সম্পূর্ণভাবে স্ট্রোকে সম্পূর্ণভাবে সে ডিসেবল হয়ে যায়। আর দেখা যাচ্ছে প্রতি 40 সেকেন্ডে একজন লোকে স্ট্রোকে আক্রান্ত হচ্ছে। আর দেখা যাচ্ছে কি যে প্রতি 4 মিনিটে একজন লোক মারা যাচ্ছে। আচ্ছা, এটা স্ট্রোকের প্রকোপতা সারা বিশ্বে কিন্তু ভয়াবহ। আমাদের দেশে রিসেন্টলি একটা স্টাডি করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে মানে অ্যারাউন্ড 12% লোক
প্রতি হাজারে স্ট্রোকে আক্রান্ত। মানে অনেক বড় একটি পরিসংখ্যান আক্রান্ত হচ্ছে, সেক্ষেত্রে পরবর্তীতে মৃত্যু হয়ে যাচ্ছে। জি, আগে স্ট্রোক যেমন করেছিল যে সারা পৃথিবীতে স্ট্রোক ছিল হলো আমাদের হলো কমন ডিজিজ, মানে যেগুলো মোর কমন ডিজিজ যেটা বলি, স্ট্রোক এখন সেকেন্ড কমন ডিজিজ হলো সারা পৃথিবীতে, ইভেন আমাদের বাংলাদেশেও। আচ্ছা, আগে যেমন করে বলা হতো হার্ট অ্যাটাককে খুব বেশি দেওয়া হতো, প্রাধান্য দেওয়া হতো, এখনও হার্ট অ্যাটাকে প্রাধান্য দেওয়া হয়, কিন্তু এখন আগে যেমন ক্যান্সার যেগুলো সেকেন্ড ছিল, ক্যান্সার এখন থার্ড চলে যায়, স্ট্রোক এখন সেকেন্ডে চলে আসছে। তো সেই জন্য স্ট্রোকের প্রকোপতা অনেক বেশি এখন। একদমই। তো সেক্ষেত্রে স্যার এই যে এত প্রকোপতা বাড়ছে বা আক্রান্তের ঝুঁকিগুলো স্যার প্রতিনিয়ত বাড়ছে এবং এত ব্যক্তি আক্রান্ত হচ্ছে, মৃত্যুবরণ করছে, আমরা অবশ্যই চাই সাধারণ ব্যক্তিদের সচেতন করতে, কিন্তু সচেতন করতে হলে স্যার আমাদের তো লক্ষণগুলো জানা জরুরি, যে কিভাবে একজন ব্যক্তি বুঝবেন। কারণ আমরা দেখি স্যার প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে বিভিন্ন ধরনের মিথ রয়েছে, আপনি যদি এই বিষয়গুলোকে একটু সামনে নিয়ে আসেন। জি, আমরা আগে জানতাম যে মানে আমাদেরকে যে অনেক গ্রামের লোক বলেন বা ইভেন শহরের লোকও দেখবেন কি যে বাতাস লেগেছে বলে, মনে করেন একদিকে বাতাস লাগার জন্য মানে দূষিত বাতাস লাগার জন্য তা একদিকে পক্ষাঘাত হয়ে গেছে বা একদিকে সে নড়াচড়া করতে পারছে না। তো এই রোগীর ক্ষেত্রে যদি আমরা সাধারণত স্ট্রোকের ক্ষেত্রে আমরা এখন নতুন একটা অ্যাওয়ারনেস তৈরি করার চেষ্টা করেছি, যে সাধারণ লোক যদি জানতে পারে, আমরা বলি বি ফার্স্ট, ইংরেজিতে একটা টার্ম আছে বি ফর ব্যালেন্স, মানে তার রোগী যদি হঠাৎ করে তার ব্যালেন্স সোজা দাঁড়াতে পারতে সমস্যা হচ্ছে, অথবা একদিকে পড়ে যাচ্ছে, অথবা দেখা যাচ্ছে তার মাথা ঘুরছে, হঠাৎ করে যদি হয়, তাহলে একটু ব্যালেন্সের সমস্যা হলে তখন আমরা মনে করবো যে এটা একটা লক্ষণ। আর ই ফর আই, মানে চোখে সে দেখতে হঠাৎ করে সে চোখে ঝাপসা দেখলো বা চোখে দেখতে পাচ্ছে না, তাহলে আপনি এটা ধারণা করবেন যে এটা একটা স্ট্রোকের একটা লক্ষণ। তারপরে হলো এফ ফর হলো ফেশিয়াল অ্যাসিমেট্রি, মানে মুখ যদি কোনো একদিকে বেঁকে যায়, মনে করেন হঠাৎ করে তার দেখলো সে রাতেরবেলা ঘুমাইছে, সকালবেলা দেখলো মুখ একদিকে বাঁকা হয়ে গেছে, তাহলে সেটাও কিন্তু আপনার একটা স্ট্রোকের একটা লক্ষণ। তারপর এ ফর্ম হলো আর্ম, মানে যে কোনো হাত পা যে কোনো দুর্বল হয়ে যায়, মনে করেন ডান হাত বা ডান পা দুর্বল হয়ে গেল, অথবা এক হাত দুর্বল হয়ে গেল বা এক পা দুর্বল হয়ে গেল, অথবা দেখা যাচ্ছে কি নিচের দুই পা দুর্বল হলো, এরকম অনেক সিমটম থাকতে পারে। এইগুলো হলে আপনি মনে রাখবেন কি যে এটাও একটা লক্ষণ, যেটা আর্ম উইকনেস। এরপরে হলো এস ফর হলো স্পিচ, মানে সে কথা জড়া যায়, আর যদি কথা জড়া যায়, কথা বলতে সমস্যা হয়, অথবা দেখা যাচ্ছে সে একবার কথা বন্ধ হয়ে গেল, তাহলে এইগুলো যদি লক্ষণ থাকে, তাহলে আমরা প্রথমে বললাম হঠাৎ করে তার ব্যালেন্সের সমস্যা যদি হলে, অথবা সে সোজা দাঁড়াতে পারছে না, অথবা যে কোনো দিকে পড়ে যাচ্ছে, অথবা তাকে বললাম কি চোখে দেখতে পাচ্ছে না, অথবা তার মুখ একদিকে বাঁকা হয়ে গেল, অথবা তার হাত বা পা অথবা এক পাশ যদি দুর্বল হয়ে গেল, অথবা কথা বলতে সমস্যা হলো, অথবা কথা বন্ধ হয়ে গেল, তাহলে এই লক্ষণগুলো যদি থাকে কোনো রোগীর, যদি এরকম করে আমরা যদি প্রান্তিক জনগোষ্ঠী বলেন, অথবা আমাদের যারা আমরা শহরে যারা আছে তাদের জন্য, সাধারণ জনগণের জন্য এই সিমটমগুলো দেখা গেলে অবশ্যই মনে করবেন যে এইটা হঠাৎ করে হলেই এটা আপনি স্ট্রোকের একটা লক্ষণ, তাহলে আপনি সরাসরি একজন নিউরোলজিস্টের কাছে যাবেন। আর লাস্টে আমি বললাম টি ফর টাইম ইজ ব্রেন, মানে আপনি প্রতি মিনিটে আমাদের ব্রেনের 1,90,000 কোষ নষ্ট হচ্ছে, আপনি যত দেরি করে যাবেন তত আপনার ব্রেনের কোষ নষ্ট হবে, তাহলে সেই জন্য বলে টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা বলি টাইম ইজ ব্রেন, যদি যত তাড়াতাড়ি আমাদের কাছে আসবেন তত তাড়াতাড়ি চিকিৎসা নিলে সম্পূর্ণ সুস্থ হওয়ার সম্ভাবনা থাকবে। একদমই স্যার, আপনি যেমনটি বলছিলেন যে প্রত্যেকটা সেকেন্ডের এক্ষেত্রে মূল্যায়ন করাটা জরুরি, কিন্তু যারা প্রান্তিক জনগোষ্ঠী বা প্রত্যন্ত অঞ্চলে রয়েছে, তারা তো অনেক ক্ষেত্রে বুঝে উঠতে পারে না উপসর্গগুলো, যখন বোঝে কার কাছে যাবে, কোন ধরনের বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাবে, এবং সেখানে যে উপজেলা কমপ্লেক্সে হাসপাতালগুলো রয়েছে বা উপজেলা কমপ্লেক্স রয়েছে, সেখানে কি একজন নিউরোলজিস্ট অ্যাভেলেবল রয়েছে? আচ্ছা, এটা হলো যে আমরা যখন আমাদের হাসপাতালে যে ইন্টার্ন ডক্টর যারা আছেন, এরা পরবর্তীতে উপজেলা হাসপাতালে চাকরি করতে যান বা কাজ করতে যান, আমরা আমাদের যে এমবিবিএস ডক্টর যারা আছেন তাদেরকে কিন্তু আমরা যে প্রাইমারি যে স্ট্রোকের লক্ষণ আমরা শিখিয়ে দিই। আপনি সরাসরি যদি সমস্যা হয় আপনি উপজেলা হাসপাতালে যাবেন, আমরা বলি যদি 4.5 ঘন্টার মধ্যে যদি আপনি আমাদের কাছে পৌঁছান তাহলে আমরা স্ট্রোকের চিকিৎসা দিতে পারি। তো সেক্ষেত্রে হলো আমি আগে বলেছি 1 মিনিটে 1,90,000
ব্রেনের কোষ নষ্ট হচ্ছে, তার মানে হলো অনেক বেশি ব্রেনের কোষ নষ্ট। যত বেশি ব্রেনের কোষ নষ্ট হবে তত তার রিকভারি খারাপ থাকবে, মানে তার উন্নতি ভালো হবে না। তো সেই ডাক্তারের কাছে গেলে সেই ডাক্তার কিন্তু আপনাকে সেই লক্ষণ শুনে অবশ্যই আপনাকে তখন বলবে যে দ্রুত একজন নিউরোলজিস্টের কাছে যান। এখন আমাদের বিভাগীয় শহরগুলোতে প্রত্যেকটা জায়গায় নিউরোলজি সেন্টার আছে। সেই সেন্টারগুলোতে আমরা অনেক জায়গায় চিকিৎসা মানে যেটা হলো স্ট্রোকের চিকিৎসা আমরা চালু করেছি। আগে চিকিৎসা চালু ছিল, যে আধুনিক চিকিৎসা চালু করেছি। এই চালু করাতে ওই ডাক্তারের কাছে গেলে আপনি অন্তত প্রপার চিকিৎসা পাবেন। সেই জন্য একজন নিউরোলজিস্টের কাছে আপনি যাবেন। যদি না পান তাহলে মেডিসিন বিশেষজ্ঞের কাছে আপনি যান। একদমই। স্যার, সেক্ষেত্রে আসলে শনাক্তকরণ করেন কি করে? মানে একজন রোগী এলো, আসার পরে কি স্যার, যে আপনি তো বিভিন্ন উপসর্গের কথা বলছিলেন, যে ফিজিক্যাল যে স্ট্রাকচার, তার যা অবস্থা, এভাবেই শনাক্ত করেন নাকি বিশেষ কোনো পরীক্ষার প্রয়োজনীয়তা রয়েছে? হ্যাঁ, আমি আগে বলেছি স্ট্রোক ডায়াগনোসিস হলো আমরা বলি ক্লিনিক্যাল, মানে আমরা যে রোগীর উপসর্গ জানলাম এরপরে আমরা রোগীকে এক্সামিনেশন করে থাকি। এক্সামিনেশন করে আমরা যেগুলো যা বলছে তার সাথে আমরা ক্লিনিক্যাল সাইন বলি, বা ক্লিনিক্যাল কিছু মানে আমাদের প্যারামিটার আছে, এগুলো দেখে আমরা ধারণা করি তার একটা স্ট্রোক করেছে। তো স্ট্রোক আমরা ক্লিনিক্যালি ডায়াগনোস করে থাকি। কিন্তু স্ট্রোকে হলো কী ধরনের স্ট্রোক? স্ট্রোক সাধারণত দুই রকম আছে। দুই রকম স্ট্রোক আছে। একটা হলো ইসকেমিক স্ট্রোক, যা রক্তনালী বন্ধ হয়ে যাওয়া, একটা হলো রক্তনালী ফেটে যাওয়া। তো এই রক্তনালী বন্ধ হয়ে যাওয়া, ফেটে যাওয়ার জন্য অবশ্যই তখন আমাদেরকে একটা ব্রেনে একটা ইমেজিং করতে হয়, যেটাকে আমরা সিটি স্ক্যান বলি অথবা এমআরআই বলি। তো সিটি স্ক্যান আমাদের যে কোনো জেলা শহরগুলোতে আমাদের অ্যাভেলেবেল, ইভেন অনেক উপজেলাতেও এখন সিটি স্ক্যান অ্যাভেলেবেল। তো এটা দিয়ে আমরা বুঝতে পারবো যে তার কোন ধরনের স্ট্রোক হয়েছে। তো ইসকেমিক স্ট্রোক হয়েছে অথবা হিমোরেজিক স্ট্রোক হয়েছে। তো ইসকেমিক স্ট্রোক হলে সেই চিকিৎসা আমরা নিউরোলজিস্ট যারা আছে আমরা করে থাকি। ইভেন হিমোরেজিক স্ট্রোকে যদি আমরা কারণ বুঝতে পারি, অনেক সময় দেখা যায় কি হিমোরেজিক স্ট্রোকে অনেকগুলো কারণ আছে। যেমন কি একটা উচ্চ রক্তচাপ একটা কারণ আছে, এছাড়া রক্তনালী ফেটে যায়, যেটাকে আমরা সাবআরাকনোয়েড হিমোরেজ বলি। তো এই রক্তনালী যদি হিমোরেজিক স্ট্রোক যদি আমরা ডায়াগনোস করতে পারি, তাহলে যদি রক্তনালী যদি ফেটে না যায়, ফেটে তো যাচ্ছেই, কিন্তু কারণটা যদি সাবআরাকনোয়েড হিমোরেজ যদি না হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ব্লাড প্রেশার কন্ট্রোল করে আস্তে আস্তে করে আমাদের উন্নতি করি। কোনো ক্ষেত্রে আমরা নিউরো সার্জারির পরামর্শ নিয়ে থাকি। তার মানে স্যার, এই দু ধরনের স্ট্রোকে আক্রান্তের ঝুঁকিতে রয়েছে একজন ব্যক্তি। এবং স্যার, আমরা কিন্তু আলোচনার অনেকটা পর্যায়ে এসে গেছি, কিন্তু আমরা এখন পর্যন্ত দর্শকদের জানাতে পারিনি যে আসলে কেন একজন ব্যক্তি স্ট্রোকে আক্রান্ত হচ্ছে। এটা জানাটা খুব জরুরি। জি, ধন্যবাদ। খুবই সুন্দর প্রশ্ন। কারণ হলো স্ট্রোক যেটা হচ্ছে অনেকগুলো কারণ তো আসলে বলি না, আমরা রিস্ক ফ্যাক্টর বলি, যেটা হলো এই কারণ এই তার প্রেশার থাকলে স্ট্রোক হবে তার কোনো ইয়ে নেই, কিন্তু তার ঝুঁকি বেড়ে যায়, যেটাকে আমরা ঝুঁকিযুক্ত কিছু কারণ আমরা ধারণা করতে পেরেছি বা আমরা শনাক্ত করতে পেরেছি। যেমন করে একজন মানুষের বয়স যখন বেড়ে যাবে তখন তার স্ট্রোকের ঝুঁকি বেড়ে যাবে। তার মানে এজ হলো দেখা যাচ্ছে কি যে এভরি 5 ডিকেডের পরে, তার এভরি ডিকেডের পরে মানে 50 বছর পরে, এভরি ডিকেডের পরে আমাদের দেখা যায় অ্যারাউন্ড 10 to 15% ক্ষেত্রে স্ট্রোকের ঝুঁকি বেড়ে যাচ্ছে। তাছাড়া আছে তো পেশেন্টে হলো মানে আমরা সেক্স বলি, সাধারণত দেখা যাচ্ছে কি যে ছেলেদের স্ট্রোকের ঝুঁকিটা একটু বেশি মেয়েদের চেয়ে। তারপর হচ্ছে আমরা বলি কিছু গায়ের রং টং দেখে বলি। তো আমরা সাধারণত আমাদের দেশে কোনো স্টাডি নাই, দেখা যাচ্ছে কি যে আফ্রো আমেরিকান যেগুলো আছে এদের ক্ষেত্রে কিন্তু তাদের স্ট্রোক ঝুঁকি বেড়ে যায়। তাহলে এগুলো হলো একটা নর্মাল একটা ফিক্সড বলি, মানে এগুলো সাধারণত বয়স, তারপরে সেক্স, রেস, এগুলো কিন্তু আমাদের কিন্তু কোনো কন্ট্রোলে থাকে না। কিন্তু কিছু জিনিস আছে যেটা হলো আমাদের সাধারণ জনগণের জানা উচিত, যেমন উচ্চ রক্তচাপ ঝুঁকি যাতে বেশি থাকবে তাদের স্ট্রোকের ঝুঁকি বাড়বে। তাহলে দেখা যাচ্ছে কি যে তাহলে আপনি চাইলে উচ্চ রক্তচাপ কন্ট্রোল করতে পারেন। কারণ হলো আপনি যদি খাবার দাবার কন্ট্রোল করেন, অথবা দেখা যাচ্ছে কি যদি আপনি আপনার লাইফস্টাইল মডিফিকেশান করেন, তাহলে দেখা যাচ্ছে কি যে আপনি প্রপার যদি ঘুমান, তারপরে নির্দিষ্ট সময় যদি ব্যায়াম করেন, দেখবেন আপনার প্রেশার কিন্তু হবে না। তাহলে এই ব্লাড প্রেশার একটা ইম্পর্টেন্ট একটা কারণ। 2 নম্বরটা হলো ডায়াবেটিস, যেটা আমাদের দেশে কিন্তু এখন ডায়াবেটিসের প্রকোপতা অনেক বেশি। কারণ আমরা এখন আমাদের মানে সেডেন্টারি লাইফ বা আমরা একটু মানে বসে আরাম করে থেকে চলাফেরা করি, কায়িক পরিশ্রম আমরা কম করি, দেখা যায় আমাদের দেশে ডায়াবেটিসের প্রকোপতা অনেক বেশি। এই ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে কিন্তু স্ট্রোক বেড়ে যায়। তারপরে আছে যাদের কোনো হার্টের সমস্যা থাকে, হার্টের মধ্যে দেখা যাচ্ছে কি যে ছোটোবেলায় কোনো হার্টের কোনো ভালভের সমস্যা ছিল বা কোনো ধরনের হার্টের রিদমের সমস্যা ছিল, যেটা আমরা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন বলি, এদের ঝুঁকি থাকলে সেক্ষেত্রে স্ট্রোক বেড়ে যায়। তাছাড়া বলি অবেসিটি, যেটা হলো আপনি স্থূলতা। আমি বারবারই বলছি আমাদের দেশের লাইফস্টাইল কিন্তু আমরা কিন্তু অনেক আরামপ্রিয় হয়েছি, এবং দেখা যাচ্ছে কি যে আমরা
পারলে আমাদের গাড়িটা নিয়ে বাসার ভিতরে গিয়ে নামি। আমরা যদি দূরে গিয়ে নেমে একটু হেঁটে যাব, সারাদিন কাজ করি, কিন্তু দেখা যাচ্ছে টায়ার্ডনেসের জন্য দেখা যাচ্ছে একবারে ঘরের ভিতরে গিয়ে গাড়িটাকে আমরা থামাই, অথবা আমরা কোথাও যায় হাঁটাহাঁটি করি না। এই ক্ষেত্রে কিন্তু আমাদের স্থূলতা বেড়ে যায়। তারপর হলো আমাদের ক্ষেত্রে দেখবেন কি যে কোলেস্ট্রল, যেটা আমরা উচ্চ মানে কোলেস্ট্রলযুক্ত খাবার পছন্দ করি, যে কোনো খাবারে যখন বাটার থাকে বা যে পনির থাকে, এইসব খাবারগুলো যুক্ত খাবারগুলো আমরা কিন্তু এই যে আমাদের নতুন জেনারেশন বা ইভেন আমরাও এগুলো খুব পছন্দ করি, আমরা ফাস্ট ফুড খেতে পছন্দ করি, তাহলে এগুলোতে কোলেস্ট্রলের ঝুঁকি থাকে, তাহলে সেক্ষেত্রে বেড়ে যায়। তারপর স্মোকিং, তো আমাদের দেশে এখন পাবলিক অ্যাওয়ারনেস বাড়ছে, স্মোকিং এখন হয়তো বা আগের তুলনায় কম কিনা সেটা আমার কোনো ডাটা নাই, কিন্তু এই যাদের ধূমপান করে তাদের কিন্তু এই স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়। তো এরকম আরও অনেক বহুবিধ কারণ আছে, যেগুলো কারণ মানে কি আমরা বলি রিস্ক ফ্যাক্টর বলি। এই রিস্ক ফ্যাক্টরগুলো সাধারণত আমাদের মানে যদি এর থেকে যদি আমরা মুক্ত হতে পারি, তাহলে দেখা যায় তাদের ক্ষেত্রে স্ট্রোকের ঝুঁকি কম থাকে। একদমই, তার মানে নানাবিধ কারণে স্ট্রোকে আক্রান্ত হতে পারে। তবে মেজর যে ফ্যাক্টরগুলো, আমরা কায়িক পরিশ্রম করছি না, দীর্ঘদিন ধরে আনকন্ট্রোল ডায়াবেটিসে ভুগছি, উচ্চ রক্তচাপ এবং সেই সাথে ওজনাধিক্যতা, হ্যাভি ফুড, ফাস্টফুড গ্রহণের প্রবণতা, এগুলো একদম মেজর ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে স্যার স্ট্রোকে আক্রান্তের। স্ট্রোকের চিকিৎসা আসলে আমরা কতটুকু উন্নত হতে পেরেছি? আচ্ছা, তো আমি আগে বলেছি মানে টাইম ইজ ব্রেন। আপনি যত দ্রুত আমাদের কাছে আসবেন, আমরা ঢাকার মধ্যে অনেকগুলো সেন্টার আছে, যেমন করে আমাদের নিউরোসায়েন্স আছে, ঢাকা মেডিকেল কলেজ আছে, আমাদের বিএসএমইউ আছে, তারপরে আমাদের আরও কিছু প্রাইভেট অর্গানাইজেশন আছে, যেমন করে ইউনাইটেড হাসপাতাল আছে, এভার কেয়ার হসপিটাল আছে। তো এইসব হসপিটালগুলোতে ল্যাব এইড আছে, এইসব হসপিটালগুলোতে সাধারণত এখন স্ট্রোকের আধুনিক চিকিৎসা দেওয়া হয়ে থাকে। সেক্ষেত্রে হলো আমি আগে বলেছি দুই রকম স্ট্রোক আছে। একরকম স্ট্রোক হলো বললাম কি রক্তনালী বন্ধ হয়ে যাওয়া, যেটা হলো ইসকেমিক স্ট্রোক, সেটার প্রকোপতা হলো 85%। আর একটা হলো হিমোরেজিক স্ট্রোক, যার প্রকোপতা হলো 15%। তো দেখা যায় কি হিমোরেজিক স্ট্রোকের চিকিৎসা একরকম হবে আর ইসকেমিক স্ট্রোকের চিকিৎসা হবে। আমরা যারা নিউরোলজিস্ট আছে তাদের ক্ষেত্রে ইসকেমিক স্ট্রোকের চিকিৎসাটা আমাদের জন্য এখন আধুনিক চিকিৎসা আমাদের দেশে সম্ভব হচ্ছে। যেমন করে আমরা যদি আগে বলেছি যত দ্রুত আমাদের কাছে আসবেন তত দ্রুত যদি আমরা আপনার রোগটা ধরতে পারি কোন ধরনের স্ট্রোক, সেইভাবে আমরা চিকিৎসা দেব। সেক্ষেত্রে ইসকেমিক স্ট্রোকের ক্ষেত্রে হলো 4.5 আওয়ার্সের মধ্যে বা 4.5 ঘন্টার মধ্যে যদি আমাদের কাছে আসেন, তাহলে এইসব সেন্টারগুলোতে যদি আপনি যান, ইভেন যে কোনো নিউরোলজিস্টের কাছে গেলেই তারা আপনাকে রেফার করে দেবে যে আপনি এখানে যান। কিন্তু আমাদের দেশে এই যানজট বা ইয়ের জন্য অনেক সময় দেখা যায় কি রোগীরা এই সময়টা উইন্ডো পিরিয়ডটা পার করে ফেলে। দেখা যে সে 6 ঘন্টা পরে আসলো, সে 8 ঘন্টা পরে আসলো, সেক্ষেত্রে কিন্তু আমরা আধুনিক চিকিৎসা যেতে পারি না। তো আমাদের আধুনিক চিকিৎসা আছে দুই রকম। একরকম চিকিৎসা আছে একটা রক্তর মধ্যে ওষুধ দিয়ে, যেটা হলো আইভি আরটিপিএ বলি, যেটা হলো রক্তনালীর মধ্যে একটা ওষুধ দিয়ে আমরা তাকে সেই রক্ত যেটা ব্লক হয়ে গেছে সেটাকে ছুটাই দেয়। অথবা দেখা যাচ্ছে কি যে এই রক্তনালী যখন ওইটা ওষুধ দিয়ে কাজ হচ্ছে না, তখন আমরা ব্রেনের ভিতরে ওই যে জায়গায় রক্তনালী ব্লক আছে সেই ব্লকটাতে আমরা ডিভাইস ঢুকাই, ওই ক্লটটাকে বা যে রক্তনালী যে জমাট বেঁধে আছে ওইটাকে বের করে নিয়ে আসি। তখন রক্তনালীটা ক্লিয়ার হয়ে গেল, তখন ব্রেনের যেখানে রক্তনালী যেখানে বন্ধ হয়ে গেছে সেই জায়গায় আবার পুনরায় রক্ত চলাচল ঠিক হয়ে গেল। তো দেখা যাচ্ছে কি যে সেক্ষেত্রে রোগী সম্পূর্ণভাবে মানে প্রায় আমরা বলি কি যে অ্যারাউন্ড আমরা 60% রোগী সম্পূর্ণভাবে একবার নর্মাল হয়ে যায়। সে কিন্তু যে নর্মাল চলাফেরা করতে পারে, তার স্ট্রোক হয়েছে বোঝা যাবে না। আর কিছু ডিসেবল থেকে যায়, কিন্তু আমাদের সময়টা যত দ্রুত পাই, এই দ্রুত সময় যদি আমাদের কাছে, তাহলে এই চিকিৎসা সম্ভব। আদারওয়াইজ কিন্তু আমাদের সেই পুরো প্রাচীন চিকিৎসা আমরা বলি কি যে ওই নাকের মধ্যে একটা নল ঢুকাই দেয় যেটা বলি, আরেকটা রক্তের মধ্যে স্যালাইন দিয়ে আমরা ইনিশিয়ালি ট্রিটমেন্ট করে পরবর্তীতে আমরা রোগী রিহ্যাবিলিটেশনে পাঠাই। একদম, এই রিহ্যাবিলিটেশনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে স্ট্রোকের চিকিৎসা, এবং রিহ্যাবিলিটেশনের আসলে বিকল্প কিছু নেই। আমরা স্যার একটি অনুষ্ঠানের মাধ্যমে এত তথ্য তো দর্শকদের দিতে পারবো না, আমরা আলোচনার একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমরা কখনোই চাই না কোনো ব্যক্তি স্ট্রোকের মতো একটি জটিলতম রোগে আক্রান্ত হোক এবং তার পরবর্তী দিনগুলো দুর্বিষহভাবে তার জীবনটাকে কাটাক। আমরা একদম আলোচনার শেষ প্রান্তে। আপনাকে স্যার আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। ধন্যবাদ আপনাকে।
প্রিয় দর্শক, এই আলোচনার মাধ্যমে অন্তত এতটুকু বুঝতে পেরেছি যে স্ট্রোকের ঝুঁকি এড়াতে হলে অবশ্যই ধূমপান কিংবা উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে হবে। আসুন ধূমপান মুক্ত একটি জীবন গড়ি এবং সেই সাথে স্ট্রোকের ঝুঁকি এড়িয়ে চলি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।